এই মুহূর্তে সব স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করা যেতে পারে। আগামী জুনের মধ্যে সব স্তরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা যেতে পারে এমন সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন, যেখানে রাজনৈতিক অঙ্গনে বিএনপি সহ সমমনার রাজনৈতিক দলগুলোর মূল দাবি আগে জাতীয় সংসদ নির্বাচন। এই বাস্তবতায় আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারবে কি রাজনৈতিক অঙ্গন? আগে যদি স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হয়, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা কতটুকু? এই প্রেক্ষাপটে আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুহি সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। ডিসেম্বরের নির্বাচন, এই শিরোনামে আজকের আলোচনার স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন পর্যায়ে পরিচিত হই। আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সেই সঙ্গে আরও আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমরা দেখলাম যে স্থানীয় সরকার সংস্কার কমিশন থেকে সুপারিশ করা হয়েছে আগামী জুনের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচন করা যেতে পারে। আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ আলোচক জনাব রহিন হোসেন প্রিন্স এবং দেশ টিভির দর্শক শ্রোতা। এটা একটি প্রস্তাবনা, স্থানীয় সরকার কমিশন যেটা, তার একটা প্রস্তাবনা দিয়েছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন। কিন্তু এখানে আমরা যেটা লক্ষ্য করছি বা দেখছি যে সরকার একটা ঐক্যমতের কমিশন গঠন করেছে। এখন সেখানে রাজনৈতিক দলগুলির মধ্যে আলোচনা হবে। আলোচনায় যারা সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। তবে সামগ্রিক প্রেক্ষাপটে আপনাকে লক্ষ্য করতে হবে যে বর্তমানে আমরা যেটা দেখছি যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে করতে হয় তাহলে সেই সক্ষমতা কি এই সরকারের আছে? কারণ প্রায় 4600 ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হবে, প্রায় 497টা উপজেলা নির্বাচন করতে হবে, তারপর 367টা আপনার পৌরসভা করতে হবে, 8টা সিটি কর্পোরেশন করতে হবে, তারপর যদি জেলা পরিষদ যদি এ সরকার রাখতে চায় তাহলে জেলা পরিষদের নির্বাচন করতে হবে। তাতে যদি আপনি হিসাব করেন সময়সূচি, মিনিমাম 1 বছরও পারবে না। এখনও আপনার অলরেডি ফেব্রুয়ারি মার্চ চলে যাচ্ছে। তারপর রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা শুরু হবে, জুন থেকে শুরু হবে। জুন হলে 1 বছর হলে আগামী জুন, তাহলে ডিসেম্বরের মধ্যে কীভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব? বরং আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, জনগণের কণ্ঠস্বর যদি আপনি শুনতে পান, তাহলে আপনি দেখবেন অধিকাংশ রাজনৈতিক দল তারাই সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চায়। কারণ তাদের একটাই যুক্তি, সেটা হলো যদি এই মুহূর্তে বাংলাদেশে যে সংকটগুলি রয়েছে সেই সংকটগুলি মোকাবেলা করার একটা মাত্র পথ আছে, এটা নির্বাচিত সরকার। কারণ আপনি দেখেন যে এই যে জুলাই আন্দোলনটা, এটা শুরু হয়েছিল কিন্তু চাকরির জন্য, বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, কর্মসংস্থান। কিন্তু এই সরকার প্রায় 7 মাস অতিবাহিত হতে চলছে, এখনও কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করতে পারেনি। এখন আমাদের বিনিয়োগ আগের চেয়ে কমে গেছে, আমাদের ব্যাংকগুলিতে তারল্য ব্যাপক সংকট, আমাদের ডলার ক্রাইসিস। সামগ্রিকভাবে একটা নির্বাচিত সরকার এই জিনিসগুলি যেভাবে ডিল করতে পারবে, এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের পক্ষে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। বরং আপনার প্রতিদিন চ্যালেঞ্জ কিন্তু বাড়ছে। আপনি দেখেন সেটার আইন শৃঙ্খলায় 7 মাস আমরা উন্নতি করতে পারি নাই, দ্রব্যমূল্যকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। জনগণের যে একটা প্রত্যাশা ছিল এই সরকার কাছে, প্রত্যাশার পারটা প্রতিনিয়ত কমে যাচ্ছে। যেমন আপনার 5ই আগস্টে যে জনপ্রিয়তা ডক্টর ইউনূস সরকারের ছিল, প্রফেসর ইউনূসের, আজকে যদি আপনি একটা জরিপ করে দেখেন অথবা মতামত নিয়ে দেখেন, দেখবেন সেই জায়গায় তারা নাই, অনেকটা নিচে নেমে গেছে। কারণ মানুষের প্রত্যাশাটা পূরণ করতে পারছে না। অন্যদিকে দেখবেন এই সরকারটাকে আমরা একটা নিউট্রাল, নিরপেক্ষ সরকার হিসেবে আমরা দেখতে চাই। আমরাও রাজনৈতিক দলগুলি চাই, জনগণও চায়। কিন্তু ইতিমধ্যে তাদের কিছু কিছু কর্মকাণ্ডে এই নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। যেমন যারা সরকারে আছে তাদের মধ্যে থেকে একটা দল গঠন করার একটা প্রক্রিয়া চলছে। আবার এই যে বাংলাদেশে এত বড় বড় অভিজ্ঞ রাজনৈতিক দলগুলি থাকা সত্ত্বেও তাদেরকে কোনো সংস্কার কমিটিতে নেয় নেই, অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিকে ওখানে রাখা হয়েছে। তো এই সকল নানা সংকটগুলি এতদিন মানুষ কথা বলেন, এখন কিন্তু কথা বলতে শুরু করেছে। তো সুতরাং এই সরকারের উচিত, ডক্টর ইউনূস সরকারের, যে জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে আগে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করে তাদের বিদায় নেওয়া। জনাব মোশাররফ হোসেন, বিএনপি বরাবরই বলে এসেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই যে সরকার জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে সক্ষম হলো, সেক্ষেত্রে বিএনপির কোনো আপত্তির জায়গা তো নিশ্চয়ই থাকবে না? না, সক্ষম হলে এটা সক্ষম হওয়ার তো কোনো কারণ নাই। বরং এখানে যে বিশৃঙ্খলা অবস্থাটা তৈরি হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটবে, অথবা এখানে দেখবেন এই নির্বাচনটা এবার হবে, আমরা দেখেছি যেটা অলরেডি সকল রাজনীতিতে ঐক্যমত হয়েছে যে কোনো পলিটিক্যাল ব্যানারে হবে না, এটা নির্দলীয় হবে। তো নির্দলীয় হলে এখানে প্রার্থীর সংখ্যা কিন্তু বাড়বে, সে বাড়লে কম্পিটিশনটা বাড়বে,
বাড়ার পর এখানে হানাহানির সংখ্যাটা কিন্তু খুব খুব বেশি হবে বলে আমরা মনে করি। কিন্তু জাতীয় সংসদের সেন্টিমেন্টটা কিন্তু আলাদা, যে সেখানে কোন দল জনগণের মন জয় করে বেশি সিট পাবে, যাতে ক্ষমতায় যেতে পারে। সুতরাং তাদের মধ্যে সহনশীলতা, তাদের মধ্যে জনগণের প্রতি একটা কমিটমেন্ট, এবং ওই নির্বাচনে কিন্তু একটা ম্যানিফেস্টো থাকে যে কোনো রাজনৈতিক দলে, যে আমি আগামীতে কি করব, জনগণের ওয়াদা করে ভোটটা নেওয়া হয়। কিন্তু লোকাল গভর্নমেন্টে কি এটা হয়? সুতরাং এখানে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কিন্তু একটা খুব সম্ভাবনা থাকে, এবং এই পরিস্থিতির সুযোগ নিতে পারে অন্য যে কোনো অশুভ শক্তি। এখন আমরা বাংলাদেশে প্রতিনিয়ত দেখছি যে নানা আন্দোলন, নানা সংগ্রাম, নানা ধরনের এই সরকারকে বিব্রত করার মতো পরিস্থিতি। সুতরাং আমি মনে করি সরকার এই রিস্কটা নেওয়া কোনোভাবেই ঠিক না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব রহিন হোসেন প্রিন্স। একসঙ্গে সব ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন করা যেতে পারে এমনটি বলছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, আসলে বাস্তবতা কি? নির্বাচন কমিশন আসলে নির্বাচন আয়োজনের জন্য কতটুকু প্রস্তুত? ধন্যবাদ আপনাকে। আমি আলোচক বিএনপি নেতা মোশাররফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমি মন্তব্যটা একটু ভিন্নভাবে করতে চাই। সেটা হচ্ছে, আমাদের তো অন্তর্বর্তীকালীন সরকার, কতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে, তারা কতগুলো প্রস্তাব দেবে। এইটা যদি বলেন তাদের প্রস্তাব, এটা সরকারের কোনো প্রস্তাব না, এবং এরা রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ করে করেনি। সুতরাং রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতেও হয়েছে এমনটি না। হ্যাঁ, কোনো কোনো রাজনৈতিক দলের কাছে তারা মতামত চেয়েছে, মতামত দিয়েছে। তা মতামত দেওয়া মানে ওই মতের সাথে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য আছে, সেটাও প্রতিষ্ঠিত না। এটা হচ্ছে প্রথমে একটু বোঝা দরকার। দ্বিতীয়ত, আমার কাছে ঠিক বোধগম্য হচ্ছে না যে ওনাদেরকে তো দায়িত্ব দিয়ে হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারের প্রস্তাব তৈরি করার জন্যে। প্রধান আলোচনা হবে স্থানীয় সরকারের সংস্কার কি কি করা যায়। সেক্ষেত্রে ভোট কবে হবে না হবে, আমার ব্যক্তিগত বোঝ হচ্ছে এটা অপ্রয়োজনীয়। এই আলোচনা ওনাদের না, ওনাদের করারই দরকার ছিল না। বরঞ্চ আমরা এখনো অনলাইনে কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তাব পাইনি, ওনারা দেনও নি। আমি পত্রিকায় যেটা পড়লাম যে 14টা ক্ষেত্রে 210টি প্রস্তাব তারা সরকারের কাছে জমা দিয়েছে, আমরা কোনো কপি পাইনি। সুতরাং আমরা বিষয় সম্পর্কে জানি না, পত্রিকায় যতটুকু আসছে। কিন্তু আবার রিপিট করছি, স্থানীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সংস্কার গুরুত্বপূর্ণ বিষয়, সংস্কার আলোচনা আরও গুরুত্বপূর্ণ, এবং ঐক্যমত্য আরও গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে বরঞ্চ দেখেন, পুরো আলোচনাকে আমার বিবেচনা একটু ডাইলুটেড বন্য ফর্মে চলে গেল, নির্বাচনী সেটাই না। কেন ওনারা এটা করলেন আমার কাছে বোধগম্য না। সংস্কার কমিশন থেকে যে বিষয়টি বলা হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অকার্যকর হয়ে পড়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকরী নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে। দেয়ার ডিউটি, পরিষ্কার আমার বক্তব্য, এটা ওনাদের ডিউটি না। ওনারা কোনো পার্সন তার মত দিতে পারে। এই যে যুক্তিটা বলছে, আমি আবার রিপিট করছি, এইটা সরকার বলতে পারে, ওনাদের একজন বলতে পারে। কিন্তু আমি বলছি, কথাটা আবার রিপিট করি, স্থানীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ, তার সংস্কারের প্রস্তাবটাই জরুরি। কবে ভোট হবে না হবে ব্যক্তিগতভাবে মত দিতে পারে, কিন্তু দেখেন হলোটা কি, আপনি এই দেশ সন্ধ্যায় আজকে সংস্কারের আমরা অন্যান্য অনেকগুলো প্রস্তাব নিয়ে আলোচনা করতে পারতাম, সেই আলোচনা ডাইলুটেড হয়ে গেল, চলে আসলো কবে ভোট। আমি বলছি, এই ধরনের ঘটনা অনেকগুলো অপ্রয়োজনীয় আলোচনা সামনে আসে, প্রয়োজনীয় আলোচনা পেছনে ফিরে যায়। আমি প্রসঙ্গক্রমে একটা কথা খালি না বলে পারছি না। দেখেন, সংবিধান সংস্কার কমিটি অনেক আলোচনা আছে, কিন্তু ওনারা কি অদ্ভুত ঘটনা, দেশের নাম পরিবর্তন, 72-এর সংবিধানের 4 মূলনীতি পরিবর্তন, এমন এমন কথা আনলেন, অন্য আলোচনা আমরা ঢুকতে পারলাম না। আমি কথাটা এই কারণে তুলে রাখলাম। এবার আসি ছোট করে আপনার কথার সরাসরি উত্তরে। আমাদের পরিষ্কার বক্তব্য, কদিন আগে আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম বাম জোটের পক্ষ থেকে। আমরা পরিষ্কার বলে এসেছি, সরকারকেও বলেছি যে এই সময়ে স্থানীয় সরকারের যেটা আছে, আমি একটু পর উত্তর দিচ্ছি, মানে সেই কথা আসছি, কোনো স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, বাস্তবতার ভিত্তিতে এবং দেশকে অগ্রসর করার জন্যে এই মুহূর্তে দরকার হচ্ছে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া। আর একটাই উত্তর, এইখানে যে ওরা যে কথাটা বলছে যে এইখানে স্থানীয় সরকার কার্যকরী না, খুবই কারেক্ট, কার্যকরী হওয়া দরকার, এটাও কারেক্ট। কিন্তু কার্যকরী করতে যেয়ে মাখায় জোকায় ফেললে আরও সংকট তৈরি হবে। বরঞ্চ আমি বলবো, যেখানে কার্যকরী না, যে সংকট হচ্ছে কিভাবে উত্তরণ ঘটানো যায়, সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসুক, বিকল্প পথের সন্ধান আমরা সবাই মিলে তৈরি করব, তাতে কোনো সংকট হবে না।
বরঞ্চ এই কাজটি না করে স্থানীয় সরকার আলোচনার সামনে নিয়ে আসা মানে হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল যে মত পোষণ করছে তার বিরুদ্ধে পজিশন নেওয়া, তাদেরকে ইগনোর করা, নতুন সংকট তৈরি করা, নতুন কিংস পার্টি বা অন্যদেরকে স্থানীয় সরকারের নামে নতুন করে দখলদারিত্বের সুযোগ তৈরি করা, যা প্রকৃতপক্ষে 24-এর গণঅভ্যুত্থানের যে চেতনা এবং পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াইয়ের পথ, সেই লড়াইয়ের পথকে কতকগুলো সংকটময় করে তুলবে, যেটা আমাদের মোটেই কাঙ্ক্ষিত না। এর আগে নির্বাচন কমিশন থেকে যেমনটি বলা হয়েছে যে সরকার চাইলে স্থানীয় সরকার নির্বাচন আগে করা যেতে পারে, সেক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। ঠিক, আমি ওনাদেরকে দোষ দিচ্ছি না। কেন দেখেন, এই যে কয়দিন আগে যখন দেখা করতে গেলাম ওনাদের সাথে খোলা মানে অনেক আলোচনা হলো, আমি ধন্যবাদ জানাই আলোচনার জন্য, এবং ওনাদেরকে বলে এসেছি, না বললে ভুল হবে, যে মনে রাখবেন মেরুদণ্ড ঠিক রেখে নৈতিকভাবে দায়িত্ব যদি পালন না করেন, মানুষ কিন্তু সংস্কার বোঝে না। মানুষ মনে করে নির্বাচন কমিশন ঠিক থাকলে সব ঠিক, দায় আপনাদের। ওনারা বলেছেন চেষ্টা করব, কিন্তু ওনারা একটা খুব লজিক্যাল কথা বলেছেন, এটা তো ঠিক। ধরুন নর্মাল টাইম যদি হতো, একটা সংসদ ভেঙে গেলে সরি, ওনাদের দায়িত্ব ছিল 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। তো এখন যেহেতু নর্মাল টাইম না, ওনারা আমাদেরকেও বললেন যে দেখেন আমাদের তো নর্মাল টাইম না, কারণ আমরা কিন্তু একটু প্রেশার বলতে লিখিত যে নির্বাচন কমিশনের দায়িত্ব আপনার সরকারের সাথে কথা বলে ঘোষণা তো আপনারা দেবেন, আপনারা দেন। তখন ওনারা যেটা বললেন আমাদের যুক্তিটা গ্রহণ করেছি। সেটা কি বললেন যে দেখেন, ওই যে আমরা তো আর ভেঙে যাইনি সংসদ, যদি এরকম ভেঙে যেত একটা আদর্শ সময় থাকতো তাহলে 90 দিনের মধ্যে করতাম। তো এখন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারও আপনাদের, আমরাও আপনাদের। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যা সিদ্ধান্ত দেবে আমরা করতে প্রস্তুত, এবং আমরা তাদের বডি ল্যাঙ্গুয়েজে যেটা দেখেছি তাতে আমাদের কাছে মনে হয়েছে তারা জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যাতে করে ডিসেম্বরের মধ্যে করা যায়। সুতরাং তারাও যেটা বিবেচনা করছে, আমি বললাম তাদের বডি ল্যাঙ্গুয়েজে, কারণ এটা তো ওনারা বলতে পারেন না। সুতরাং সরকারের কালক্ষেপণ করা উচিত হবে না। জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিলে বরঞ্চ ওনারা একটু ভালোভাবে গুছিয়ে, যেটা প্রফেসর ইউনূস সাহেবও বলেছেন, ওনারাও বলতে চান যে একটা আদর্শ স্থানীয় নির্বাচন ওনারা করে যেতে চান এবং নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করার পথে অগ্রসরের কাজটা করতে পারেন, সেই কাজটাই করুক। স্থানীয় সরকার নির্বাচন আগে আলোচনা তুলে এই সংকট তৈরি করা উচিত না। আর আমি সংস্কার কমিশনের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কারণ এখানে আমাদের সব পরিচিত জন, ভালো মানুষ আছেন। স্থানীয় সরকার সংস্কার নিয়ে আমরা দীর্ঘদিন ওনাদের সাথে অনেকের সাথে একদিন আলোচনা করি, কিন্তু আমি বিনীতভাবে অনুরোধ করব ওনাদের বোঝার কথা। ওনারা যদি এই নির্বাচন ইস্যুটা নিয়ে আসেন তাহলে বাকি 210টা, কথার কথা আমি জানি না, 210-এর মধ্যে যদি এটা একটা প্রস্তাব হয়, 209টা প্রস্তাব কিন্তু অনালোচিত থেকে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমি বুঝতেই পারি না, আমরা জাতীয় সংসদ নির্বাচনের কথা বললে অনেকে একটা যুক্তি দেন, কি সংস্কার কি করতে হবে এইসব কথা বলেন। যদিও বলেছি অবশ্যই সংস্কার করে নির্বাচন করতে হবে, কারণ নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাড়া আমরাও নির্বাচন চাই না। টাকার খেলা মুক্ত সহ অন্যান্য একাধিকবার বলেছি। আমি তো দেখি অনেক বেশি সংস্কার করা দরকার স্থানীয় সরকার। একটা প্রশ্ন আমি তুলেই এই পর্বে কথা শেষ করি। স্থানীয় সরকার, আমাদের ধরেন ইউনিয়ন পরিষদ আছে, জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ, কোনটা হবে কেন্দ্র সেটাই তো এখনো ফয়সালা করতে পারলাম না। আমরা পার্লামেন্ট এবং ওর সাথে পৃথকীকরণ কি হবে, শক্তিশালী করব কিভাবে? ধরুন আমাদের একটা পার্লামেন্ট আছে, ওই নির্বাচন কি পার্লামেন্টের আদলে হবে না এখনকার আদলে হবে, সেটাই তো সেটেল না। বরঞ্চ এই আলোচনাগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার সংস্কারের জন্যে, সেই আলোচনাগুলোই সামনে আনা উচিত। নির্বাচন আলোচনাটা আমি মনে করি ওনাদের জন্য, এটা আমার ব্যক্তিগত মত, মোটেই প্রাসঙ্গিক না, ব্যক্তি হিসাবে মত দিতে পারে, কিন্তু সংস্কার কমিটি পুরো স্থানীয় সরকার ব্যবস্থাটা কিভাবে পরিচালিত হবে তার জন্য আমাদের সংবিধান এবং অন্যান্য যা আছে সেক্ষেত্রে সংস্কার কি করা দরকার সেই আলোচনাই তাদের সামনে আনাই প্রধান কর্তব্য বলে আমি মনে করি। জনাব রহিনুর হোসেন প্রিন্স, সেখানে তো একটি আলোচনাও আসে যে নির্বাচন কমিশন পুরনো আইনে কি প্রস্তুতি গ্রহণ করবে নাকি পরিবর্তিত আইনে প্রস্তুতি গ্রহণ করবে, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সন্ধানের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। প্রিন্স, যে আলোচনায় আমরা ছিলাম, বিগত 15.5 বছরে আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই জায়গা থেকে সেই আইনেই কি এবার নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করবে নাকি আইন সংস্কার করে নির্বাচনের আগে সেভাবে প্রস্তুতি নেবে? না, এখানে আপনার অনেকগুলো বিষয়, এটা তো একটা আইন এরকম না যে একটা আইন আছে সেই আইনে বিগত সময় সবচেয়ে খারাপ নির্বাচন হয়েছে, এটা কিন্তু কারেক্ট না, এই কথাটাই ঠিক না আর কি।
খারাপ নির্বাচন হওয়ার পেছনে কি কি কারণ পুরনো জানেন, যে সরকার এখানে কোনো কাউকে সুযোগ দেয়নি, রাতের ভোট করেছে, অন্যরা অংশ নেয়নি, ডামির ভোট করেছে, ডট এবং নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে, এরকম আমরা শত শত কথা বলতে পারবো। কিন্তু যেটা আছে যে একটা যে আইন আমাদের নির্বাচন কমিশনে এখনো আছে, আমরা কথাটাকে আরো সরলীকরণ করে বলি যে যাতে করে নির্বাচন কমিশন কারোর উপরে নির্ভর না থেকে নিজে যাতে করতে পারে, যথেষ্ট তাদের পক্ষে কিন্তু আইন আছে। কিন্তু আমরা এখন আলোচনা করছি প্রয়োজনে আরো কিছু নতুন কিছু করার জন্য, তাতে কোনো সমস্যা না। আমি মনে করি ওই যে নির্বাচনের কথা যেটা আমরা বলছি, যে আমি তো ব্যক্তিগতভাবে বা আমরা বলছি যে 25-এর অনেক আগেই নির্বাচন করা সম্ভব, এবং ওইটা করার জন্যে নির্বাচন পুরো ব্যবস্থার সংস্কার অনেকগুলো করাটা ও যাবে, না যাওয়ার কিছু নেই। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন নির্বাচন, এই যে টাকা কিভাবে নির্ধারণ হবে খরচের, আগের একটা রুল আছে। সংস্কার কমিশন দেখলাম যে পার ভোটারের জন্য 10 টাকা বরাদ্দের মতো একটা করছে, কিন্তু আমাদের প্রস্তাব তো পুরো উল্টা, 1 টাকাও বরাদ্দ রাখার দরকার নেই। পুরো খরচ নির্বাচন কমিশন বহন করবে, প্রজেকশন মিটিং তারা দায়িত্ব পালন করবে, তাহলে কিন্তু টাকার খেলাও বন্ধ হবে, সমসুযোগ হবে। তো এইটা নিয়ে আমরা আলোচনা করব। এইটা কিন্তু নির্বাচন কমিশনই যথেষ্ট এটা করা। সুতরাং আর ওর জন্য যদি কিছু আইন করতে হয়, সেটা প্রজ্ঞাপন জারি করে খুব ইজিলি করা যাবে আমাদের ঐক্যমত্য হলে। এইটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা 15 দিনই যথেষ্ট সময়। মানে আমাদের ঐক্যমত্য যতটুকু আছে রাজনৈতিক দলগুলোর ইতিমধ্যে, বা আমরা যদি একসাথে বসি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কতটুকু সংস্কার করতে হবে, সেইটা কিন্তু ঐক্যমত্য করতে 15 দিনের বেশি লাগবে বলে আমার মনে হয় না। এটা ওই যে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনকে দায়িত্ব দিলে, কারণ এখানে তো সব আমরা করতে পারবো না, কারণ সব তো ঐক্যমত্য হবো না, যতটুকু ঐক্যমত্য সেটা সরকারের কাছে পাঠাইতে হবে, আর বাকিটুক যদি আলোচনা করে আরো কিছু করতে চাই দেখা যাবে। সেইটাকে আমি কোনো সমস্যা দেখি না, বা আমাদের এই দ্রুততম সময় নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোনো বাধাও আছে বলে আমাদের কাছে মনে হয় না। হয়তোবা আপনি এই কথাটা বলতে পারেন, আমি প্রসঙ্গক্রমে একটু খালি তুলে রাখি কথাটা, কিন্তু যেটা আজকে প্রয়োজন নাই সেটা কি, যে একটা নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে। কোশ্চেন হচ্ছে এইটা একটা উঠেছিল যে আগের যে আইন ছিল, আমরা ওই সময় বলেছিলাম যে এই আইনে প্রকৃতপক্ষে ভালো নির্বাচন কমিশন কারা সদস্য হবে তাদেরকে খুঁজে বের করা যায় না, ওই আইনের পরিবর্তনের কথা বলেছিলাম। যেহেতু সেটা হয়নি, তাহলে এখন এটা আলোচনা করে দরকার নেই। আমরা যদি এটা পরিবর্তন করি, যেটা আমার সংবিধানের পার্ট কিন্তু এখন হয়ে আছে, সেটা আগামীতে যখন আমরা নির্বাচন কমিশন গঠন করব তখন দেখব। কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে নির্বাচনে যে ম্যানিপুলেশনটা ঘটে, এইটা ঘটে হচ্ছে নির্বাচন কমিশন তার মেরুদণ্ড ঠিক রাখতে পারে না, আর যারা ক্ষমতায় থাকে তারা যা বলে সে অনুযায়ী কাজ করতে হয়। তা আমরা আশা করি এটা হবে না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে আপনারা মনে করছেন সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছা ভীষণভাবে জরুরি, সেইটাই হচ্ছে প্রধান ব্যাপার। এবং এই কথা জাস্ট ছোট্ট করে ঠান্ডা মাথায় বলি, নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরে আমরা দেখব যে সরকার আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তিনি দল নিরপেক্ষ কিনা। দল নিরপেক্ষ হলে তার অধীনে ভালো নির্বাচন হবে, আর তিনি যদি মানে যখন ঘোষণার সময় দেখি তিনি দল নিরপেক্ষ থাকলেন না, তখন তো আলটিমেটলি আমাদের দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের কথা বলতে হবে। প্রিন্স জনাব মোশাররফ হোসেন, সম্প্রতি ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ক্ষমতায় থাকার খায়েশ থাকলে পদত্যাগ করুন। শোনা যাচ্ছে মঙ্গলবারই নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এবং দল ঘোষণা হতে পারে পরদিন। এবার নিশ্চয়ই আপনাদের আর কোনো অভিযোগ নেই? না, আমরা একটা কথা বলেছি, আমরা যে কোনো নতুন রাজনৈতিক দল কিন্তু স্বাগত জানাই। আমরা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষা বলা হয়েছে, কারণ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, অত শত ফুল ফুটতে দাও এই নীতিতে কিন্তু আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের আপত্তিটাও এখানে যে আপনাকে জনগণের মাঝে যদি একটা এই মেসেজটা দিতে চান যে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা তাহলে জনগণের মাঝে একটা প্রভাব ফেলতে পারে, যার জন্য আমাদের বক্তব্য ছিল যে ক্ষমতায় থেকে কোনো রাজনৈতিক দল না। কিন্তু আপনি আসিফ মাহমুদ তো নাহিদ ইসলাম কোথা থেকে গেছে? এই যে সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো আরো 2 জন এখানে আছে স্টিল উপদেষ্টা হিসাবে। তাইলে অর্থাৎ সাধারণ মানুষকে ওনারা একটা ধারণা দিতে চায় যে আমরাই ক্ষমতায়, সুতরাং আমরা ক্ষমতায় থেকে এই রাজনৈতিক দলটা করছি। এই মেসেজটা আমার মনে হয় যে কথাটি প্রিন্স ভাই বলেছে, যে আমাদের যে মূল স্পিরিট একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে আমরা একটা নিউট্রাল ইলেকশন চাই, এই ক্ষেত্রে আমার মনে একটা ব্যাপক একটা রিয়াকশন এটা তৈরি করবে, প্রতিক্রিয়া তৈরি করবে সাধারণ মানুষের মাঝে। ওনারা বুঝাতে চাবে যে
এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই সরকারটাকে ডমিনেট করছে, এই সরকারটা চালাচ্ছে। এবং আমরা এইটার দু একটা উদাহরণ আপনাকে দেখি। আপনি দেখবেন এখানে প্রিন্স ভাইরা হয়তো আমরা বলি না অনেক ক্ষেত্রে, অনেক ঐক্যের স্বার্থে বা আগামী দিনে বাংলাদেশ একটা সবাইকে নিয়ে আমরা একটা আধুনিক কল্যাণ রাষ্ট্র আমরা তৈরি করতে চাই। আপনি দেখবেন, আমি জানি না প্রিন্স ভাইরা এই প্রসঙ্গটা কেন তোলে না, এই দেখবেন 14টা কমিশন আছে, 14 না 15টা প্রিন্স ভাই, 15টা মনে হয়, 15টা কমিশন। আপনি দেখবেন আমরা প্রত্যাশা করেছিলাম নিউট্রালি এই কমিশনগুলি গঠিত হবে, কিন্তু দেখবেন প্রতিটি কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি আছে। এখন যখন আলোচনা হবে রাজনৈতিক দলগুলির সাথে ঐক্যমতের জন্য, যখন আলোচনা হবে তখন কি বৈষম্যবিরোধী আন্দোলনকে আবারও ডাকা হবে? তারা তো একবার মতামত দিয়েছে, তারাই তো এটা ডমিনেট করছে যে এইভাবে সংস্কার কমিশন হওয়া উচিত। অর্থাৎ এই জিনিসগুলি খুব সুচিন্তিতভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারের চিন্তা করা উচিত ছিল, যাতে মানুষ তার দিকে কোনো আঙ্গুল তুলতে না পারে। কারণ একটা নির্বাচন, আমরা তো একটা কথা বিশ্বাস করতে চাই, আপনি যে কথাটি বলেছেন যে একটা নির্বাচন সরকারের সদিচ্ছাই হলো সবচেয়ে বড় ব্যাপার। সরকার যদি কোনো ব্যাপারে ইন্টারফেয়ার না করে তাহলে বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ সম্ভব, এইটা বিচারপতি শাহাবুদ্দিন সাহেব প্রমাণ করে গিয়েছে। যে বিচারপতি আপনার 90-তে মাত্র 3 মাস সময়, 3 মাসও লাগে না, উনি 3 মাসের আগে নির্বাচন করে দিয়ে গেছে, এবং বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন। কারণ তার মেসেজটা ছিল আমি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এখন ডক্টর ইউনূস সাহেবের মূল কাজটা হচ্ছে জনগণকে এই বার্তাটা দেওয়া যে আমি কিন্তু নিরপেক্ষ নির্বাচন করব। কিন্তু এই যে নানা কথা, কখনো স্থানীয় সরকার, কখনো জাতীয় সংসদ নির্বাচন, কখনো এই সংস্কার আমরা তো স্পষ্ট ভাষায় বলেছি যে আপনি কি সংস্কার করতে চান আপনি বলেন, কোন সময়ের মধ্যে আপনি করতে চান বলেন, কিন্তু কেন বলা হচ্ছে না? এই প্রশ্ন তো আমাদের। তারপর আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন যে আরেকটি বিষয় হলো এই যে নির্বাচনের আইন নিরপেক্ষ হচ্ছে না, আমরা তো বলছি নির্বাচন কমিশনের যা প্রয়োজনীয় সংস্কার দরকার আপনি করেন। আমাদের অভিজ্ঞতা যেটা মনে হচ্ছে, বাংলাদেশে কিন্তু আইন আছে, প্রয়োগ নাই। আপনার আইন আছে, আপনি যদি নির্বাচনের আইন ভঙ্গ করেন, আমাদের জনপ্রতিনিধি অধ্যাদেশের আপনার 91-1 যান, স্পষ্ট ভাষায় বলা আছে যদি আপনি কোনো নির্বাচনে দেখেন এই নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না, প্রভাব বিস্তার করছে, অথবা জনগণের মতামতের প্রতিফলন হবে না, আপনি প্রার্থীতা বাতিল করতে পারেন, আপনি নির্বাচন বন্ধ করে দিতে পারেন, তাদের আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেফতার করতে পারেন। কিন্তু আজ পর্যন্ত আপনি একটা ক্ষেত্রে কি এই প্রয়োগ দেখেছেন? দেখেন নাই। হ্যাঁ, এখানে আমি একটু মানে যারা রাজা প্রিন্স ভাইদের মতো যারা শীর্ষ নেতা দলের, তাদের একটা জিনিস করা উচিত যে এই আইনগুলি যখন আপনার ক্ষমতা থাকাও আপনি যখন প্রয়োগ করতে পারছেন না, তাহলে আপনার বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এইটা মনে হয় সংস্কার প্রস্তাব থাকা উচিত। নির্বাচনী দুর্নীতি কমাতে সরকার কিন্তু বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আমরা দেখেছি যে 22 জন সাবেক ডিসিকে শনাক্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। এর আগে প্রশাসনের বিভিন্ন পদে থাকা 33 কর্মচারীকে ওএসডি করা হয়েছে। আর কি আসলে আপনাদের পক্ষ থেকে এসেছে? হোসেন, যে আলোচনায় আমরা ছিলাম 14, 18, 24-এর 3টি বিতর্কিত নির্বাচনে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। আর কি বিষয়ে আসলে আপনাদের সুপারিশ থাকবে? না, এটা তো আমরা অবশ্যই গভর্নমেন্টকে স্বাগত জানাই। কারণ আপনার একটা চাকরিতে যখন আপনি প্রবেশ করেন, আপনার একটা নির্দিষ্ট শর্ত আপনাকে কিন্তু মেনে কাজ করতে হয় বা একটা বিধিমালা থাকে। কিন্তু এরা যেই কাজগুলি করেছে সম্পূর্ণ তাদের দায়িত্বের বাইরে গিয়ে। কোনো প্রার্থী কিভাবে, যেন আমি বলি আমি 18তে প্রার্থী ছিলাম, আমি দেখেছি আমি 29শে নভেম্বর নমিনেশন সাবমিট করেছি। 30 তারিখ আমাকে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল থেকে আপনি মুভ করবে না। আমাকে কিন্তু আওয়ামী লীগ বলেনি প্রিন্স ভাই, প্রশাসন গিয়ে বলেছে যে আমরা সিকিউরিটি দিতে পারবো না, আপনি বাসার থেকে বের হবেন না। তো এইটা তো ওনার ফাংশন না। আমার ওখানে আমি দেখেছি যে আমার নেতা কর্মীদের নামে 5টা মামলা দেওয়া হয়েছে 1974-এর বিশেষ ক্ষমতা আইনে, প্রশাসন দিয়েছে। এটা তো প্রশাসনের ফাংশন না। তো যেসব কর্মকর্তারা এইগুলি দিয়েছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। অথচ আমি বললাম আওয়ামী লীগ কিন্তু একটা জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করে না, প্রশাসন কিন্তু এগুলি করেছে। কিন্তু তাদেরকে এই দায়িত্ব তাদেরকে কে দিয়েছে? কোন দল জিতবে, কোন দলকে নির্বাচন মাঠ থেকে বহিষ্কার করতে হবে, এই কাজ তো প্রশাসন না। কিন্তু আমরা 18তে তাই দেখেছি। নিরীহ আপনি নিচ্ছে একটা প্রিন্স ভাইয়ের একটা ভিডিও মানে প্রায় দেখেন। আমাদের বরিশাল সদরের আসনে, বরিশাল 5 যেটা, ওখানে ক্যান্ডিডেট ছিলেন মুজিবুর রহমান সরোয়ার সাহেব। উনি স্পিড বোর্ডে আপনি তার একজন সঙ্গী নিয়ে উনি প্রচারে যাচ্ছেন স্পিড বোর্ডে। আমরা দেখেছিলাম পুলিশ প্রশাসনের লোকজন অন্য 2টা স্পিড বোর্ড নিয়ে ধাওয়া করে ওনাকে ধরলেন, এবং উনি বারবার রিকোয়েস্ট করছেন যে উনি আমার সাথে থাকবে, আমার সিকিউরিটির দরকার আছে। পুলিশ কিন্তু শুনলেন, তাকে গ্রেপ্তার করলেন। তো এখনো কেন ওই পুলিশটা গ্রেপ্তার হচ্ছে না? এখনো কেন তার চাকরি থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে না?
এই যে অতি উৎসাহী কিছু লোক তার নিজের আচরণবিধি ভঙ্গ করে যে কাজগুলি করেছে, এগুলি অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। বরং আমরা মনে করি এই ইউনূস সরকার, ইন্টিরিয়াম গভর্নমেন্টের যে সুবিধাটা আছে, একটা নিরপেক্ষভাবে তারা এই দায়িত্বটা পালন করে, এটা দ্রুত এটা করা উচিত। জনগণ এটা কিন্তু প্রত্যাশা করে। কারণ আপনি দেখেন বাংলাদেশের মানুষ 3টা নির্বাচনে ভোট দিতে পারেনি। আমি একটা কথা প্রায় বলি যে আপনাদের 18 বছর বয়স হলে ভোট হয়, তো 17 বছর 2013-তে যেই ছেলের বয়সটা 2017 ছিল, 17 ছিল, সে ভোট হতে পারেনি। 2টা নির্বাচন আপনি 8 বছর, 17 8 কত, আমরা প্রায় 25 বছর। 25 বছর ওই যুবকটা আজকে জানে না বাংলাদেশের ভোট সিস্টেমটা কি। তা আপনি একটা প্রজন্মকে আপনি টোটালি এই ভোটবিহীন প্রজন্ম হিসেবে বেড়ে ওঠা সহায়তা করেছেন। জাতির প্রতি, রাষ্ট্রের প্রতি ওদের যে ঘৃণা, যে হতাশা, এইটা আপনি কিভাবে দূর করবেন? এর জন্য এই সকল কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়া উচিত। শুধু তাই না, এই যে আজকে শেখ হাসিনার বিচার আমরা চাচ্ছি, এর মূল হোতা তো উনি। তা সুতরাং আমরা মনে করি এই সরকার দ্রুত যত এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, আমার মনে হয় জনজীবনে ততটা স্বস্তি ফিরে আসবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব রহিন হোসেন প্রিন্স। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগে, বিপ্লবের কোনো মানে নেই। রক্তের উপর সরকার বানিয়েছে, কেন আমাদের এত ব্যর্থতা? এমন প্রশ্ন তুলেছেন তারা। কি বলবেন? না, আমি অনলাইনে যতটুকু দেখলাম, পুরোটা তো খবর দেখার সুযোগ হয়নি, হয়তো আগামীকাল জানবো। বিশেষ করে ইডেন কলেজের ছাত্রীরা এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের দুঃখিত, তা তাদের বক্তব্য যতটুকু শুনলাম খুবই যথার্থ এবং আসলেই তো তাই। আমরা কিন্তু আপনার এইখানেও বলছি, প্রতিদিন বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতি আমরা বিগত অনেক দিন দেখিনি। তো এই পরিস্থিতিকে অব্যাহত রাখলে আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না। সুতরাং তারা যথাযথ বলেছে, আমরাও একই কথা বলছি, সরকারকে এইটাই অগ্রাধিকার ভিত্তিতে এটা নেওয়া দরকার। কিন্তু আমি বুঝছি না, সরকারের বডি ল্যাঙ্গুয়েজ যা দেখছি তাতে সরকার, আপনি দেখবেন একটা ঘটনার পরে বলা হচ্ছে কি দেখে নেব, ঘটনাগুলো বেড়ে চলতেছে। তো এই সংকট তো সরকার দূর করতে পারছে না, এটা মনে রাখতে হবে। আমি এই সুযোগে ছোট্ট 2-3টা মন্তব্য করি আপনার নির্বাচন নিয়ে, যেহেতু নির্বাচনের পয়েন্ট বলছেন। দেখেন, একটা কথা বলি, এখানে কথাটা খুব কারেক্টলি সাহেব বলেছেন যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সময় ভালো নির্বাচন হয়েছে। শাহাবুদ্দিন সাহেবের যেমন ইচ্ছা একটা ছিল, আরেকটা ঘটনা ছিল, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। গণ অভ্যুত্থানের পরপরই নির্বাচন হতে জনগণ যেতে পেরেছিল। তা আপনি এইবারের গণ অভ্যুত্থানের পর অলরেডি 6-7 মাস চলে যাচ্ছে, ওই যে ছাত্রদের বিক্ষোভের কথা বললেন, আপনি তো নতুন জটিল তৈরি করলেন। ইচ্ছা করলেও ভালো করতে পারবেন না, যে কথা আমরা বারবার বলছি। আপনি যত দেরি করবেন নির্বাচন তত সংকটে হবে। আরেকটা মন্তব্য 2টা ছোট করি, যে এই যে আইনের, এটা আমরা তো মনে করি অবশ্যই এই যে আমরা যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজগুলো করছি, সেক্ষেত্রে আইনগত দায়িত্ব পালন না করলে তাদেরকেও আইনের আওতায় আনার জায়গাটা থাকতে হবে। আরেকটা জিনিস দেখেন, এই যে ভোটের কথা বলছি, এই যে মোশাররফ সাহেব বললেন, আমি তার কথার একটু প্রতিধ্বনিত না করে পারছি না, যে নির্বাচন কমিশনের সাথে মানে যে আলোচনাগুলো আমি মনে করি ওইটা হওয়া দরকার, কিন্তু সেই আলোচনাগুলো হচ্ছে না, টকশোতেও আমরা করতে পারছি না। যে ওনাদের কাছে জানতে চাইলাম, তো ওনারা জানালেন, সম্ভবত যদি ভুল না করি, 16 লক্ষ ইতিমধ্যে ভোটার যারা মৃত তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এবং প্রায় 30 লক্ষের মতো ভোটার যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা বাদ ছিল মানে উনি যারা বললেন ভোটারের বয়সের ব্যাপার না, আগেই ভোটার হয়েছিল, মানে ভোটার হওয়ার অধিকার ছিল, তারা হয়নি। ওনাদের একজনের অবজারভেশন, কমিশনার সাহেবের, আমি ওনাকে ধন্যবাদ জানাই, ওনার অবজারভেশন সাথে আমাদের মেলে। উনি বললেন যে আমাদের প্রাইমারি অবজারভেশন যে এদের অনেকে ভোটার হওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে, কারণ ভোট তো হয় না দেশে। তাহলে আমি বলি যে তাহলে আমাদের এই যে সংস্কার আলোচনা, ওই জায়গাটাই তো কেন্দ্রীভূত করা দরকার। এই কথাটা কেন উঠেছে আমি আপনাকে একটু বলি। ওনাদেরকে আমরা যে বললাম যে আমরা তো আপনাদের কাছ থেকে এই কথাগুলো বলতে এসেছি, একই সাথে আমরা শুনতে চাই, আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এবং জোট, কমিউনিস্ট পার্টি এবং বাম জোট হিসাবে আমাদের কি কি করণীয়। ওনারা কিন্তু অনেকগুলো আমাদের করণীয়ের মধ্যে এটা বললেন যে আপনারা তো জনগণের কাছে যান, তাহলে জনগণকে উদ্বুদ্ধ করেন যাতে ভোটার হয়। নারী ভোটার নিয়ে আরেকটা তথ্য যেটা আমার জানা ছিল না, ওনারাই করেছেন, কারেক্টলি বলছেন, বলে যে দেখেন ওনাদের প্রাইমারি অবজারভেশন যে অনেক নারীরা এখন যেহেতু কর্মস্থলে বিভিন্ন জায়গায় যায়, যার জন্য অনেকে ঠিকমতো ভোটার হয় না। ওনাদের একটা প্রাইমারি হিসাব যে নারী ভোটার যত হওয়া উচিত সংখ্যা কমে গেছে। তো এইটা আমরা বললাম যে ওকে, আমরা আমাদেরকে বিশেষভাবে বললো যে আপনারা শ্রমিক আন্দোলন করেন, গার্মেন্টস, অন্য জায়গায় হয়তো বাড়ি, সেইখানে যে ভোটার হয়নি, এখানেও হয়নি, এদেরকে উদ্বুদ্ধ করেন।
তা আমি এই কথাটা বলতে চাইছি যে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে যে যে কাজ করা দরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে সেই সুযোগ না দিয়ে এমন এমন ইস্যুকে সামনে তুলে ধরছে যা প্রকৃতপক্ষে একটা ভালো নির্বাচনকেই না জানি প্রশ্নবিদ্ধ করে তুলবে, যেটা আমাদের আকাঙ্ক্ষা মোটেই না। সুতরাং আমি আশা করব দ্রুততম সময়ে, দেরি করলেই জটিলতা বাড়বে। এ তো প্রতিদিন প্রমাণিত হচ্ছে। ওই যে ছাত্রীদের বিক্ষোভের কথা বলেন, সরকার তো সামলাইতে পারছে না। সরকার সামলাইলে ভালো কাজ করলে তো আপত্তি ছিল না, তখন আমরা ভাবতে পারতাম। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিচ্ছে না। সুতরাং দ্রুত একটা তারিখ ঘোষণা করুক এবং এই সময়ের মধ্যে খুবই যথেষ্ট সময় প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পথে আমরা অগ্রসর হই। তাহলে দেখবেন অনেক কিছু কাল পরশু সব সমাধান হয়ে যাবে আমি তা বলি না, কিন্তু গণতন্ত্রের পথে হাঁটার কাজটা আমরা করতে পারবো, যেটাই গণ অভ্যুত্থানের অন্যতম চেতনা হিসেবে আমাদের কাছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেন। নির্বাচন কেন্দ্রিক বিতর্কের অবসান হবে কি? যেমনটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ বলা হলো, ডিসেম্বরে নির্বাচনের টার্গেট, যৌক্তিক সুবে তফসিল। রোডম্যাপ ছাড়া তারা তফসিল কিভাবে ঘোষণা করবে? বললাম, উদাহরণ দিই। ধরেন যদি সরকার বলে আগস্টে নির্বাচন হবে, খুবই স্বাভাবিক, কতদিন? 45 দিন সময় লাগবে। ওনারা 45 দিন আগে তাহলে এটা বলে দিলে, এখন ভাবে আগস্ট হলে ওনাদের কথার কথা মে মাসের দিকে ঘোষণা করতে হবে। ওনাদেরকে যদি বলে নভেম্বর নির্বাচন আগেই, তাহলে ওনারা কিন্তু আগের প্রস্তুতিগুলো নিতে পারবে। ওই যে বললাম, ওনাদের তো অনেক এখনো পর্যন্ত ধরেন জনবলের সংকট আছে, আমাদের যতটুকু বুঝি মেশিনারিজের সংকট আছে। তাহলে এইগুলো তখন দ্রুততম সময়ে কিন্তু আমরা সরকার সহযোগিতা করতে পারবে। এবং আমাদেরকে ওনারা যদি বলে যে ভালো নির্বাচনের জন্য এই ধরনের প্রচার প্রপাগান্ডামূলক কাজ করেন, আমাদের সেই জায়গায় তো আমরাও নামতে পারবো। কারণ সবাই মিলে ভালো নির্বাচন করতে হবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। আরেকটা মন্তব্য করে দিয়ে যাই আপনার এইখানে, সেটা কি জানেন? অতীত দিনে ম্যানিপুলেশন নানাভাবে হয়েছে। পুরনো ইলেকশনের সব খবর কিন্তু আমরা জানি। দিন যত দেরি হবে, জনগণের ভোটের বাইরে আন্ডারহ্যান্ড করে নানা ধরনের ম্যানিপুলেশন করে নির্বাচন করতে অনেকে অপচেষ্টা নিতে পারে। এইবার যদি এ ধরনের কোনো অপচেষ্টা নেওয়া হয়, তাহলে গণ অভ্যুত্থান শুধু প্রশ্নবিদ্ধ হবে না। আমরা যে নির্বাচনী গণতন্ত্রের ধারায় অগ্রসর যেটা হতে চাই, একটা নির্বাচনের স্থায়ী গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে চাই, সেইটাও ক্ষতিগ্রস্ত হবে। সে দায়কে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। তারা যেন দয়া করে এই কথাটুকু মনে রাখে। ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স, ধন্যবাদ জানাচ্ছি জনাব এবিএম মোশাররফ হোসেন আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি দেশসুন্ধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।